হয়তো হয়তো এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন মানে এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট অ্যান্টিথিসিস এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব 50 বছরে দূর হবে না সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করতেছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনাব নুরুল হক নূর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টিথিসিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে $3 মিলিয়ন আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্যা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজেই এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্যা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছিলাম একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমত্যের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে আপনি জাতীয় সরকার আপনি বারবার জাতীয় সরকারের কথা বলছেন আমি একটু বলি নূর আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না আপনাকে একটু বলি জনাব নূর আপনাকে বিভ্রান্তি কিংবা আমি মনে করি নূর আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন কিন্তু জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দেওয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে ধরেন জুনায়েদ সাকি ভাইকে আপনাকে সেটা নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ 22 মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় আমাকে জিজ্ঞেস করছেন আমি নূরকে শুনে আপনার কাছে আসছি অধ্যাপক নেত্রা জনাব নূর জি জাতীয় সরকারের কি বিষয় একটু কেটে আসছিল মাঝখানে আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকারে যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জুনায়েদ সাকি ভাইও যাবে না জাতীয় সরকারটা হবে কেমনি মানে ওরা যাই করুক এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা 2টা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই
এখন আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দেওয়া, কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা, ডক্টর শাহদিন মালিক, আমি ওই দিন ইয়েকেও শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত, তাদের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত, এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত। আপনি এটা নিয়ে একটু বলেন, আমরা তারপর অধ্যাপক নিত্যাকে একটু শুনবো এটা নিয়ে। না, পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে, কারণ আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি। কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি, আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই আন্দোলন তো সাকসেস হয়নি। সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই। কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মনমতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল। গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল। সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে, বাজারটা ভালো চলবে, আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায়, তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এর বাইরে কিন্তু করতে পারবে না এই ফ্রেমে। সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে, সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন, এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন। এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে, যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময়, তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে, স্পেসিফিক সময় ব্যবহার করে নাই। কিন্তু সরকারের 3 মাসের কর্মকাণ্ডে অনেকের ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে। সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না। এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই, ইনভেস্টমেন্ট তো পরের কথা, এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে, সাংবাদিকরাও অনেকে কভার করতে আসতে ভয় পাচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর, গার্মেন্টস সেক্টর, যে অস্থিরতা, এই কারণে কিন্তু অনেকে বলছে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে। কারণ সরকারের আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় নূরের বক্তব্য পরিষ্কার করছেন, আমার মনে নূরের বক্তব্য পরিষ্কার করছেন। আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে, নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি? মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে, মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা আসে, এটা যদি পছন্দ বিএনপি না হয়, ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে, এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে, সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন। মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয়, ওরা তো বাদ দিয়ে দিবে 2 মিনিটে, সেই সংস্কার করে লাভটা কি? নিত্যা, আপনিও কি মনে করেন কিনা যে এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা করা না? নূর, এটা আমরা অধ্যাপক নিত্যার কাছে শুনতে চাই। নূর, আমরা এটা অধ্যাপক নিত্যার কাছে, হ্যাঁ নূর বলেন। জি জি, আগে ম্যাডাম বলি। খালেদ ভাই, আমার বক্তব্য সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে অনেকে পছন্দ করে না করবে না। বিএনপির চিঠিটা বিষয় ছিল যে আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধহয় তারা চিঠি দিয়েছিল। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি, এই সরকার যদি এই কার্যকর সংবিধান, নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে, বাংলাদেশের গত 53 বছরে হয় নাই, আগামী 53 বছর হবে কিনা সন্দেহ। কাজেই সংস্কারটা এই সরকারকে করতে হবে। জনাব নূর, আপনি কি মনে করেন এই সম্পর্কে? অধ্যাপক নিত্যা বললেন যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলাটা ভালো হবে। আমাদের খুব সময় নাই, আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন। না, রাজনীতিতে তরুণদের এগিয়ে আসা উচিত। আমাদের দীর্ঘদিনের যে পুরানো ধাঁচের রাজনীতি এবং বিশেষ করে অ্যানালগ জেনারেশনের রাজনীতি, এটা একটা কলুষিত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং বলা চলে পশ্চাৎপদ চিন্তা চেতনার রাজনীতি। সেই জায়গা থেকে এখন নতুন চিন্তা দরকার, নতুন নেতৃত্ব দরকার। তার জন্য যারা বর্তমানে আন্দোলন করেছে, এটা তো 2018 সালের ওই আন্দোলনের লিগ্যাসি, এবং আন্দোলনটা তো আমরাই শুরু করেছিলাম। স্টিল গত আন্দোলনে আমাদের প্ল্যান, পরিকল্পনা, অংশীদারিত্ব অনেক কিছু ছিল। আবার নতুন অনেকে যুক্ত হয়েছে, নতুন নেতা হয়েছে। তো আমি মনে করি প্ল্যাটফর্মে এটা করতে পারে, কিন্তু তারা একটু লুকোচুরি খেলছে
এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। ধরেন তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তাদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত, তাহলে মানুষের কাছে পপুলারিটি পাবে। কিন্তু সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধাও ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা কিংবা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম গুছানো, অনেক জায়গায় অনেককে পদায়ন করা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না, যার ফলে কিন্তু এই কিংস পার্টির আলোচনাটা আসছে। তো আমার মনে হয় যে কোনো একটা অপশন, বিশেষ করে ধরেন নাহিদ তো ডাকসুতে আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, অত্যন্ত মেধাবী এবং দূরদৃষ্টি সম্পন্ন ছেলে। আসিফ খুবই ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, নেতৃত্বশীল পর্যায়ের এবং বিশেষ করে মেধাবী ছেলে। ধরেন এখন যে অন্যান্য যারা হাসনাত সার্জিস, ওরা তো অল্প সময়ে এই বলা চলে জুলাইয়ের এই 15 তারিখ থেকে 5ই আগস্ট এই 15-20 দিনের আন্দোলনের লাইমলাইটে একটু পরিচিতি পেয়েছে। কিন্তু নাহিদ, আসিফ, এরকম আরো কয়েকজন আছে, আক্তার, ওরা একেবারে সেই 2018 সাল থেকে আমাদের সাথে আন্দোলন করেছে, কারণ ওদের অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, সোশ্যাল পারসেপশন, অন্যান্য রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না যে তারা সরকারের থেকে আবার একটা এই পার্টি তৈরির জন্য আপনার কাজ করছে বা সুযোগ সুবিধা ভোগ করে, এইখান থেকে বের হয়ে আসে একদিকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই, পরামর্শ অনেক ক্ষেত্রে আপনার কথাবার্তাও কিছুটা আমি পরিষ্কার এর আগের পরে, মানে আপনি কিছুটা তাদের ওস্তাদ শ্রেণীর, তারা কি এখন আপনার কথাবার্তা শুনে নাকি আপনারাও খুব বেশি পাত্রতা দেয় না? আলাপ আলোচনা হয় রাজনীতি করলে, যেমন একটা সম্পর্ক থাকলে ধরেন আপনি কথা সিদ্ধান্ত নাও শুনতে পারেন, কিন্তু আলাপ আলোচনা তো হয় সবসময়। তো এখন আমি যেটা বলতে চাই যে বিশেষ করে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের 53 বছরে খালেদ ভাই আপনি দেখেছেন, নিত্রা ম্যাডাম দেখেছে, এইরকমের একটা পরিবর্তনের সুযোগ এবং এইরকম একটা জাতীয় ঐক্য এবং সংহতির মতো সময় প্রতিষ্ঠা করার জায়গা আমরা কিন্তু পাই নাই। তো এখানে আমি যেটা বারবার বলছিলাম, এটা কিন্তু আমি না, এই ছাত্র নেতৃবৃন্দ এখন সেটার সেন্টারে। তো এই যে রাষ্ট্র সংস্কার আপনি যেটা বলছেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, এখন বিএনপি আসে না, জামাত আসে না, গণ অধিকার আসে না, নিত্রা ম্যাডামের নেতৃত্বের একটা দল হয়ে তারা ক্ষমতা, সেটা বলা যায় না। তবে রাজনীতিতে সামনে একটা বড় ধরনের মেরুকরণ ঘটবে, রাজনীতির একটা পরিবর্তন ঘটবে, এইটুকু আমি এই পারসেপশন থেকে বলতে পারি। সেই জায়গা থেকে আমার মনে হয় কতটুকু সেই সংস্কারকে ধারণ করবে সেটা জনগণের মাধ্যমে তাদের উপরে চাপ তৈরি করা দরকার, এখন ফ্রেম তৈরি করে। সেক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এখনকার যারা একটু ফর্মে আছে বলতে গেলে, যারা একটু অবস্থানের জায়গা থেকে আছে। তো তারা যদি স্পেসিফিক কোনো রাজনীতির দিকে চলে যায়, তাহলে আবার আসলে সেই সার্বজনীন